নমস্কার, ট্র্যাকটি বাংলায় সকলকে স্বাগত। আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে বেঙ্গল এক্সপ্রেস নিয়ে। মূলত 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল, এই নিয়ে আজকের এই বেঙ্গল এক্সপ্রেস। দেখুন, প্রায় 26,000 এসএসসি চাকরিহারাদের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এসএসসি, যার কারণে একটু হলেও স্বস্তিতে ছিলেন চাকরিহারারা। তবে সোমবারের সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবীর তরফে জানানো হয় এসএসসি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে প্রস্তুত। আগামী সোমবার আবার শুনানি রয়েছে। দেখুন, মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই, এর মধ্যেই স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর। প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে মন্তব্য বিচারপতির। এটা তো সম্পূর্ণ জালিয়াতি, বিচারপতির মন্তব্য এমনটাও। সমস্ত প্যানেলকে বাতিল করা হয়েছিল। প্রায় 25,753 জনের চাকরি বাতিল, 26,000 চাকরি বাতিল, এবং সেই ক্ষেত্রেই সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি গত 22শে এপ্রিল। কলকাতা হাইকোর্ট 2016 সালে এসএসসির সম্পূর্ণ নিয়োগের প্যানেলের বাতিল নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়ে প্রায় 26,000, বলা যেতে পারে 25,753 জন চাকরি হারায়। এরপরেই রাজ্য, এসএসসি ও পর্ষদ সুপ্রিম কোর্টে যায়। সোমবার প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিয়াওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত। নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা। স্থগিতাদেশ চাইছে রাজ্য। স্থগিতাদেশের আবেদনের বিরোধিতা বিকাশ ভট্টাচার্যের। পরবর্তী সোমবার ফের মামলা শুনবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট 2016 সালে এসএসসির সম্পূর্ণ নিয়োগের প্যানেল বাতিলের নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়ে প্রায় 26,000 জন চাকরিহারা হন। এরপরই রাজ্য, এসএসসি এবং পর্ষদ সুপ্রিম কোর্টে যায়। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের এজলাসে শুনানি হয়। কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হলো, রাজ্যকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। তবে চাকরি বাতিলে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ আজ সুপ্রিম কোর্ট দেয়নি। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। ফলে প্রায় 22,000 চাকরি বাতিলই রইল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ইতিহাস, কি কি ঘটনা ঘটেছিল। গত 2016 সালে এসএসসি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করা হয়েছিল। শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির টাইমলাইন আপনাদেরকে দেখাচ্ছি। কি কি ঘটনা পর পর গিয়েছে বুলেট মারফত আপনাদেরকে দেখাবো। তার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন ববিতা সহ 2 প্রার্থী। নেক্সট টাইমলাইন আপনাদেরকে দেখাবো। অর্থ পাচারের আশঙ্কা প্রকাশ করে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। নেক্সট টাইমলাইন, জিজ্ঞাসাবাদের পর এই মামলায় অর্থ পাচারের অভিযোগ দায়ের করে সিবিআই। নেক্সট টাইমলাইন আপনাদের সামনে তুলে ধরব। তদন্তকারী সংস্থার অভিযোগের পর মামলা চলে যায় ইডির হাতে, অর্থাৎ আর্থিক তছরূপের ঘটনায়। পরের টাইমলাইন, এই মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। আপনারা জানেন 2022 সাল, মনে রয়েছে আপনাদের। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য অর্পিতাকেও আটক করে। অর্পিতা নাম একেবারে চেনা, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী। ফলাফল 2017 সালে এসেছিল। শীর্ষ 2020 শিলিগুড়ির ববিতা সরকারের নামে তালিকা বাতিল করে কমিশন। ঘটনাক্রম
আরও বাড়তে থাকে। 16 নম্বর কম পাওয়ায় অঙ্কিতা অধিকারীর নাম শীর্ষে এসেছে। অঙ্কিতা মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। ঘটনা আরও জলঘোলা হতে শুরু করে। শিক্ষক নিয়োগে নতুন নতুন তথ্য সামনে আসে। 25 এপ্রিল 2022 এবং 28 মে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল, কারণ তিনি 2014 থেকে 2021 সাল পর্যন্ত এই রাজ্যেরই শিক্ষামন্ত্রী ছিলেন। 22 জুলাই 2022 সাল ইডি কলকাতায় চ্যাটার্জি এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে 18টি স্থানে একযোগে অভিযান চালায়। তারপরে যে ঘটনাক্রম আসে তা আরও বেশি চক্ষু চড়ক গাছ করবার মতো। তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকার নগদ পাওয়া যায়। গত 2016 সাল থেকে এসএসসি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করছিলেন এসএসসি। ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরলাম, একেবারে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির টাইমলাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, সেই বুলেট মারফত আপনাদেরকে পর পর ব্যাক টু ব্যাক কী কী ঘটনা ঘটেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এতক্ষণ ধরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলা যেতে পারে ফরমার বিচারপতি, তিনি এখন এই মুহূর্তে তমলুকের বিজেপি প্রার্থীও বটে। তিনি কি বলেছিলেন শোনাই একবার, শুনুন। আহ্বান করেছিলাম যে এই যে 26,000 প্রার্থী এবং শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের অর্ডারে, এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন, কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে, আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে। তারা সুপ্রিম কোর্ট গেছেন, রাজ্য সরকার গেছেন, আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের, তারাও সুপ্রিম কোর্ট গেছেন। সম্ভবত আগামীকাল মামলা হবে। সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক স্থগিতাদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সালা হয়। সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে, নাও দিতে পারে। যদি স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি। এরপরে ঘটনাক্রম আপনাদেরকে একটু শোনাই। সুপারনিউমেনারি পোস্ট তৈরি করা হলো, রাজ্যকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। তবে চাকরি বাতিলে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ আজ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে, ফলে প্রায় 22,000-এর চাকরি বাতিলই রইল। এই নিয়ে চলছে জলঘোলা পরিস্থিতি। তার কারণ ইতিমধ্যেই 2022 সাল এবং বলা যেতে পারে 2016 সাল, বলা বাহুল্য 2016 সালের এই চাকরি বাতিলকে ঘিরে নানাবিধ জল্পনা কল্পনা চলছিল। এবং সবচেয়ে বড় যে প্রশ্ন আসছিল তা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ওপরে। শিক্ষা ব্যবস্থার উপর সম্পূর্ণভাবে তোপ দাগছে বাকি রাজনৈতিক মহল, বিজেপি থেকে শুরু করে সিপিআইএম, কংগ্রেস, কেউ ছাড়ছে না, কেউ এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ। তার কারণ লোকসভা নির্বাচন একেবারে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই একের পর এক এবং তার পূর্ববর্তী সময়তে বারবার করে তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে যে রাজ্য সরকার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে নানান রকম দুর্নীতি প্রকাশ্যে এসছে। বারবার সামনে আসা এই দুর্নীতিকে ঘিরে বারবার তাদেরকে তোপও দাগা হয়েছে, তৃণমূল কংগ্রেসকে তোপ দাগা হয়েছে বাকি বিরোধী দলের পক্ষ থেকে। এবার সেই ঘটনার মধ্যে নতুন করে এক মাইলস্টোন ক্রিয়েট করে এই শিক্ষা দুর্নীতি। বারবার করে ধর্মতলায় শিক্ষা যারা বারবার করে চাকরি প্রার্থীরা নিজেদের হকের জন্য, নিজেদের অধিকারের জন্য তারা ধর্ণা করেছে, বিক্ষোভ প্রদর্শন করেছে, আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে বারবার করে কখনো তাদেরকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে কিংবা তাদেরকে তৈরি হতে হয়েছে বিভিন্ন রকম প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। এবং সেই সময়কালীন অবস্থাতে একেবারে মসিহা হয়ে উঠেছিলেন কে? বিচারপতি, অর্থাৎ সেই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তার সময়কালীন অবস্থাতে তিনি বারবার করে শিক্ষায় নানান রকম দুর্নীতির কথা সামনে আনছিলেন এবং সেই ঘটনার প্রেক্ষিতে একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপির দালাল পর্যন্ত বলা হয় এবং তারপরে ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু প্রশ্ন উঠছিল, সত্যিই কি তিনি বিজেপির দালাল ছিলেন, নাকি
সত্যি সত্যি শিক্ষায় যে দুর্নীতি আজ বারবার বেরোচ্ছে, পর বেরোচ্ছে, সেটা সত্যিই ঘটনা ঘটেছিল। তার কারণ যে ঘটনা আজ দেখা যাচ্ছে একেবারে 2016 সালের ঘটনা, সেই 2016 সালের ঘটনা কিন্তু আজ একেবারে নজিরবিহীন। তার কারণ রাজ্যে শিক্ষা দুর্নীতি হয়েছে এটা বলছে হাইকোর্ট, স্বয়ং হাইকোর্ট, এবং সেখানে একই জায়গাতে বহাল রাখছে সুপ্রিম কোর্টের রায়ও, নির্দেশ সুপ্রিম কোর্টেরও। প্রশ্ন নানান রকম উঠছে এই বাকবিতণ্ডার মাঝে। এসএসসির ওপর কি একটা কালিমা লিপ্ত হয়ে গেল? এসএসসির ওপর কি নতুন এক পাঞ্চলাইন ব্যবহার করা যেতে পারে যে সত্যি এখন এসএসসি কালিমা লিপ্ত? তার কারণ কারা পরীক্ষা দিচ্ছে, শিক্ষার মধ্যে যারা ভরসা রাখছে, বারবার করে তারা শুধুমাত্র চাকরি পাবে বলে চাকরির জন্য তারা ফর্ম ফিল আপ করছে, কিন্তু তারপরে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে চাকরি কিনতে হচ্ছে। হ্যাঁ, এটা 2024-এর পোর্টফোলিও, 2024-এর নতুন সিনারিও, যেখানে দেখা যাচ্ছে মানুষ চাকরি পাচ্ছে না, চাকরি হারাচ্ছে, এবং সেই চাকরি হারা নিয়ে নতুন করে রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 10 লাখ চাকরি তার তৈরি রয়েছে, এবং যারা চাকরি হারিয়েছে তাদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যাবতীয় দহরম মহরম পরিস্থিতির মাঝে এসএসসি নিয়ে নয়া তথ্য বারবার সামনে আসছে। 25,753 জনের চাকরি তো গেল, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবাই চাকরি হারাচ্ছে। প্রশ্ন উঠছে চাকরি পাচ্ছে কে? এরই মধ্যে নানান রকম প্রশ্ন উঠেছিল। কি প্রশ্ন? লোকসভা নির্বাচন যাচ্ছে, যখন 25,753 জনের চাকরি গেল, ঠিক সেই সময়কালীন অবস্থাতে তারা ভোটের মুখে কাজও করতে গিয়েছে, ভোটের কাজ, এবং সেখান থেকেও নানান রকম প্রশ্ন উঠেছিল যে নির্বাচন কমিশন নিশ্চয়ই এই কথাটা মনে করছে না যে কারা যোগ্য কারা অযোগ্য, না হলে তারা কি করে ভোটের নিরিখে ভোটের জায়গাতে যেতে পারছে। সেই অবস্থা নিয়েও মুখ খুলেছিলেন ব্রাত্য বসু, এখনকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সেই সময়কালীন অবস্থাতে একেবারে এসএসসি চেয়ারম্যান নানান রকম কথা, নানান রকম তথ্য তুলছিলেন, বারবার বলছিলেন তাকে এসএসসি থেকে বারবার যখন নানান রকম প্রশ্ন উঠছে তখন হাইকোর্ট বলেছিলেন, সুপ্রিম কোর্ট বারবার করে যেই তথ্য সামনে আনার চেষ্টা করছিল যে সত্যিই কি কোনো ঘোটালা হয়েছে, সত্যিই কি কোনো রকম সমস্যার সৃষ্টি হয়েছে, শিক্ষা দুর্নীতি হয়েছে, সেই প্রশ্ন নিয়েও একেবারে এসএসসিকে যখন জানার চেষ্টা করলো, যোগ্য অযোগ্য প্রমাণের চেষ্টা করলো, তখন এসএসসি কিন্তু যোগ্য অযোগ্য একেবারেই প্রমাণের দিকে রাখলেন না। যোগ্য অযোগ্যর এই ভাড়াটোপের মধ্যেই নানান রকম প্রশ্ন আবারও সামনে আসলো। কে যোগ্য কে অযোগ্য? 25,753 জনের মধ্যে প্রত্যেকেই কি অযোগ্য, নাকি যারা যোগ্য তারাও এই যোগ্য অযোগ্যের লড়াইতে একেবারে পিছনে পড়ে গেল? তারা কোথায় যাবে? তাদের প্রশ্ন নিয়েও নানান রকম বাকবিতণ্ডা উঠিয়েছিল স্বয়ং তৃণমূল কংগ্রেস বলছে কারা যোগ্য কারা অযোগ্য তার থেকেও বড় প্রশ্ন 25,753 জনের চাকরি গিয়েছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আর এই বিষয় নিয়ে নানান রকম বাকবিতণ্ডা যখন তুঙ্গে, তখন একেবারে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলে বসলেন 10 লাখ চাকরি তৈরি। বুঝতেই পারছেন এই বিষয় নিয়ে একেবারে কুণাল ঘোষ কি বলেছেন, শোনাবো। আগামী সোমবার পরবর্তী শুনানি। এই বিষয়ে আমরা দলের তরফ থেকে কোনো কথা বলছি না, কারণ সংশ্লিষ্ট যে বিভাগ বা দফতর বা সংস্থাগুলি রয়েছে, তাদের আইনজীবীরা রয়েছেন, তারা তাদের বক্তব্য মহামান্য সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন, এবং সংবাদ মাধ্যমের সামনেও যেটুকু দরকার তারা তাদের বক্তব্য জানাবেন। পুরোটাই একটা আইনি প্রসেস, বিচারাধীন বিষয়। সবেমাত্র একটি শুনানি হয়েছে, কিন্তু সিবিআই তদন্তের যে বিষয়টি ছিল তাতে আপাতত স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি হবে, ফলে তার আগে দলের তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করব না। শুধু এটুকু বলবো যে গোটা বিষয়টির থেকে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, দ্বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ। তারা যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, যদি এখানে কোথাও কোনো ভুল থাকে, অন্যায় থাকে, তাদের শাস্তি হোক। যে তদন্তে যেটুকু দরকার, কোনটা সঠিক কোনটা বেঠিক তারা দেখুক। যেখানে এসএসসি জানিয়ে দিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন
দুটি হলফনামায় যে কজনের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে আর বাকিদের নিয়োগ নিয়ে প্রশ্ন নেই। এখানে বিরোধীদের একটা দ্বিচারিতা চলছে। একবার গিয়ে বলছেন আমরা যোগ্যদের চাকরি চাই, আবার আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল করতে হবে। ফলে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার একটা প্রসেস এই সরকার, এই প্রশাসন, এসএসসি চালাচ্ছিল, সেই জায়গায় পুরোটাতে অচলাবস্থা তৈরি করে কুৎসার মাধ্যমে, বিভ্রান্তির মাধ্যমে ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা। আমরা তার তীব্র নিন্দা করছি। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরিরত, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সরকার তাদের পাশে রয়েছে, আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা। বলছি, প্রধান বিচারপতি একটা প্রশ্ন তুলেছেন যে ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য পৃথককরণ করবে কি করে যদি ওএমআর না থাকে? দেখুন, এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এই বিষয়টা আমি আবার বলছি, সংশ্লিষ্ট বিভাগগুলি, দফতর এবং সংস্থা তারা রয়েছেন, তাদের আইনজীবীরা রয়েছেন প্রশাসনিক বিষয়ে। আদালতের কোনো প্রশ্ন থাকলে তারা তার উত্তর দিয়েছেন বা তাদের উত্তর দেবেন। এই বিষয়ে দলের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলবো না। বলছি, আজকে তো আরেকটা বিষয়, চাকরিরা অনেক আশা করেছিলেন, একটা আশা জেগেছিল যে আজকে হয়তো শুনানিতে যা রায় দেওয়ার দেবে, কিন্তু তাদের তো আবার সম্পূর্ণ ওয়েট করতে হবে, তাদের তো আশা সেই। দেখুন, আমরা পরিষ্কার একটা কথা বলি, যারা যোগ্য, যারা চাকরি পেয়েছেন, যারা চাকরি করছিলেন, আমরা পুরো দস্তুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছেন। যারা চাকরি করছেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে তারাও নিশ্চিতভাবে চান যে তারা যোগ্য, তারা চাকরি করছেন, সেই চাকরিটা বহাল থাকুক। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে, আমি আবার বলছি, দ্বিচারিতা করছেন বিরোধী দলের একটা বড় অংশ। তাদের কোনো আইনজীবী যারা চাকরি করছেন তাদের বলা হচ্ছে আমরা চাই চাকরি থাকুক, আমরা চাই যোগ্যরা চাকরি করুন। আবার আদালতে গিয়ে বলা হচ্ছে গোটা প্যানেলটা বাতিল করে দেয়া হোক। যদি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকে, তদন্ত প্রয়োজন হয়, যদি 5,000 জনের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আরো 20,000 জনকে কেন একই বন্ধনে যুক্ত করে তাদের চাকরি যাতে না হয় সেই ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে আমাদের তীব্র মতপার্থক্য থাকছে। আমরা আবার বলেছি যে কেউ কোনো জায়গায় অন্যায় করেছেন, ভুল করেছেন, তাদের শাস্তি হোক, কিন্তু সেই শাস্তি নিয়ে রাজনীতি করতে গিয়ে বাকি যারা যোগ্য চাকরি করছেন অথবা যারা প্যানেলে রয়েছেন কর্মপ্রার্থী, তাদের স্বপ্ন ভঙ্গ করে দিয়ে বিরোধীরা যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন, সেটা কোনো অবস্থায় সমর্থন করা যায় না। প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন 25,000 বাতিল, এই সংখ্যাটা নিঃসন্দেহে অনেক বড়, তাই আমরা তথ্যগত স্বচ্ছতা চাইছি। এটা সম্পূর্ণ মহামান্য সুপ্রিম কোর্টের বিষয়। তারা বক্তব্য রেখেছেন। যারা ছিলেন এই মামলার সঙ্গে জড়িত পক্ষগুলি, তাদের আইনজীবীরা নিশ্চিতভাবে তারা এ বিষয়ে যা বলার বলবেন। এ ব্যাপারে দলের তরফে কোনো বক্তব্য নেই। সন্দেশখালী ঘটনায় সিবিআই স্থগিতাদেশ দিল না, যে চেষ্টা করছিল কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি সন্দেশখালী ঘটনায়। এটা আইনি বিষয়, বিচারাধীন বিষয়, কোর্টের পদক্ষেপ। ফলে এই বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করছি না। আমরা শুধু বারবার বলি, সন্দেশখালী নিয়ে কুৎসা করছে বিরোধীরা। সন্দেশখালীতে কিছু সমস্যা ছিল জমি সংক্রান্ত, মূলত সেখানে কয়েকজন অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং দলগত যা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিটা নাটক এবং অতিরঞ্জিত, সেগুলো রাজনৈতিকভাবে কুৎসার চেহারায় ব্যবহার করছে, অপব্যবহার করছে বিরোধীরা। মানুষ, সন্দেশখালীর মানুষ বাস্তবটা জানেন। বলছি, শাহজাহানের টাকা নিয়ে আজকে ইডিটা বিস্ফোরক তথ্য পেশ করেছে, বলেছে শাহজাহানের টাকা শুধু মন্ত্রীর কাছেও রয়েছে। দেখুন, এগুলো সমস্ত একটা ভিত্তিহীন গল্প ছড়িয়ে দেয়া। তারা তথ্য প্রমাণ দিয়ে, তারা সেন্ট্রাল এজেন্সি, তাদের নাম করে কিছু সূত্র সোর্সেস বলে কিছু গল্প মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীদের মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা তো তদন্তকারী সংস্থা। তারা
কি বুঝলেন বলুন তো? তু মেমে সম্পর্ক চলছে। কখনো বারবার করে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই কাজ করছে, কখনো তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি এই কাজ করছে। কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল বিজেপির এই দুই দ্বৈরথের মাঝে বারবার করে যোগ্য অযোগ্য যাই হোক না কেন চাকরি প্রার্থীরা তো চাকরি হারাচ্ছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে। তার কারণ 2016 সালের 25,753 জন, বলা যেতে পারে একজন দুজন তিনজন নয়, 25,753 জনের চাকরি গিয়েছে এই দুই রথের মাঝেই। এবার তারপরেও কুণাল ঘোষ বলছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপি দায়ী। কখনো বিজেপি বলছে এটাই তো রাজ্যের হাল, এটাই তো রাজ্যের পরিস্থিতি। কিন্তু তৃণমূল আর বিজেপির এই দুই রথের মধ্যে বারবার করে পিছছে সেই চাকরি প্রার্থীগুলো, সেই চাকরি হারারা যারা সত্যি সত্যিই যোগ্য অযোগ্যের মাঝে বারবার করে শিক্ষা নিয়ে নানান রকম সমস্যা তৈরি হয়েছে, এটা বলা বাহুল্য। তার কারণ এখন রাজ্যের যা পরিস্থিতি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি যারা চাকরি হারিয়েছেন, যারা সত্যি সত্যি যোগ্য, তাদের অবস্থা অনেক বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গিয়েছে। এই খবরের দিকে নজর থাকবে আমাদের, ট্রাইব টিভি বাংলার দিকেও তাই জন্য নজর রাখতে হবে।